আহ, একটা পরিস্থিতি তিনি গণমাধ্যমে জানিয়েছেন আসলে তাকে সাক্ষাৎ সময়। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে, এবং এখানে কিছুক্ষণ আগেই সাংবাদিক আনিস আলমগীর তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং কি কারণে তাকে নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে যেমনটি জানা গিয়েছে যে তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং পরবর্তীতে হয়তোবা তাকে পরবর্তীতে জানা যাবে তাকে কোনো মামলা অথবা তাকে ছেড়ে দেওয়া হবে কিনা সেই বিষয়টি। এবং সেটি কিন্তু তাকে যেখানে নিয়ে আসা হয়েছে সেটি কিন্তু ডিবির যিনি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, তিনি কিন্তু এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন। এবং আহ, আহ, যেমনটি তাকে কিন্তু ধানমন্ডির একটি জিম থেকে আসলে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে, এবং তার যে ফোনটি রয়েছে, সেল ফোনটি, সেই সেল ফোনটি কিন্তু এখন সচল রয়েছে, এবং তাকে কিন্তু ফোন দিলে কিন্তু তাকে রিং বাজছে, এবং সে কিন্তু ফোন রিসিভ করছেন, এবং গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু তাকে ফোন দিচ্ছেন, এবং তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন, এবং তার সাথে যেমনটি কথা বলে জানা গিয়েছে, এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তিনি কোথায় রয়েছেন। তিনি কিন্তু তার রিপ্লাই বলছেন যে তিনি ডিবি হেফাজতে রয়েছেন, এবং তাকে কেন নিয়ে আসা হচ্ছে সেটি কিন্তু কিন্তু তিনি জানেন না। একটু জানিয়ে রাখতে চাই যে বেশ কিছুদিন ধরেই তার যে বিভিন্ন ধরনের যে কথাবার্তা থেকে শুরু করে যে বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত ইসলাম, এনসিপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তার উপর কিন্তু কিছুটা ক্ষুব্ধ, এবং বিশেষ করে দেখা গিয়েছে যে সরকারের বিভিন্ন সমালোচনা, এবং জুলাই 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 যোদ্ধা, অর্থাৎ এই জুলাই যোদ্ধাদের নিয়ে অথবা জুলাইকে নিয়ে তাকে কটূক্তি করতেও দেখা গিয়েছে, এবং যার কারণে সরকার অথবা সরকার অথবা রাজনৈতিক যেসব দলগুলো রয়েছে তারাও কিন্তু তার উপর কিছুটা ক্ষুব্ধ দেখা গিয়েছে। এবং আহ, এটা হতে পারে তার কোনো তার যে নিরাপত্তা থেকে শুরু করে অন্য কোনো বিষয় হতে পারে, অথবা সে যেহেতু এই যে বিতর্কিত যেসব কথাগুলো রয়েছে সেই কথাগুলোর কারণেও ডিপি হেফাজতে নিয়ে আসা হতে পারে, বিশেষ করে তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, এবং জানা যাচ্ছে না যে আসলে কি কারণে তাকে ডিবি হেফাজতে আহ, আহ, কি কারণে তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে, এবং আহ, কেন আসলে তিনি এখন সর্বশেষ কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে সর্বশেষ হয়তোবা কিছুক্ষণ পরে জানা যাবে। আহ, কিছুক্ষণ পরে হয়তোবা জানা যাবে যে কি কারণে ওনাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে, এবং পরবর্তীতে তাকে কি করা হবে সেটি কিন্তু জানা যাবে। আর একটু জানিয়ে রাখতে চাই যে আজকে তিনি যখন বাসা থেকে বের হয় জিমে তিনি যান, এবং নিয়মিত সেই জিমে যেয়ে থাকেন, তবে ধানমন্ডির একটি জিমে, সেই জিম থেকে আসলে তাকে আটক করা হয়েছে ডিবির পক্ষ থেকে, এবং আটক করে নিয়ে আসার পর কিন্তু আহ, এই যে ডিবি কার্যালয়, আমি ঠিক এই ডিবি কার্যালয়ের সামনে রয়েছে, সেই এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। একটু বলতে চাই আহ, যে শরীফ ওসমান হাদি, আহ, তিনি ইনকিলাবের যিনি মুখপাত্র, তাকে যে একদম কাছ থেকে গুলি করা হয়েছে, সেই গুলি করার পর থেকে আসলে পুরো বাংলাদেশ জুড়ে একটি থমথমে অবস্থা বিরাজ করছে, বিশেষ করে সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং এরকম একটি পর্যায়ে আসলে অনেক জায়গা থেকে আসলে গুঞ্জন উঠছিল যে বিশেষ করে বিভিন্ন টকশোতে যারা টকশো করে থাকেন বিভিন্ন চ্যানেলগুলোতে, সেই টকশোগুলোতে আসলে যারা এসে থাকেন, যাদেরকে দাওয়াত করা হয়, এবং আহ, এখানকার বিভিন্ন আহ, সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে এনসিপির কয়েকজনকে বলেছেন, বিশেষ করে জুলাইয়ের যোদ্ধা যাদেরকে আসলে বলা হয়ে থাকেন, তারা বলবার চেষ্টা করছেন যে তারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের যে ন্যারেটিভ, তারা সেটি এস্টাবলিশ করবার চেষ্টা করছেন, এবং যার কারণে বিভিন্ন ভাবে তাকেও কিন্তু এই এই যে যে সেই বিতর্কের মধ্যে কিন্তু তাকেও রাখা হচ্ছে। এবং যেহেতু বেশ কিছুদিন ধরেই তার যে কথাবার্তা থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন জায়গায় যেগুলো ছড়িয়ে পড়ছে, যেখানে কিছুটা বিতর্কের জন্ম দিচ্ছে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলগুলো, যেমনটি দেখা গিয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা
যে অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু অনেকটাই ক্ষুব্ধ তার উপর, এবং যার কারণে আহ, যার কারণে কিন্তু বলা যেতে পারে যে তার যে নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যেসব বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু অনেকটাই হুমকির মুখে, এবং সবকিছু বিচার করেই হয়তোবা ডিবির পক্ষ থেকে তাকে এই হেফাজতে নিয়ে আসা হতে পারে। এবং যেহেতু তাকে এখানে হেফাজতে রাখা হয়েছে, আপাতত তিনি কিন্তু এখানে রয়েছেন। পরবর্তীতে হয়তোবা জানা যাবে যে তিনি কি তাকে কি কোনোভাবে গ্রেফতার করা হবে কিনা, অথবা তাকে যদি গ্রেফতার করা না হয় পরবর্তীতে তার প্রসিডিওর কি হতে পারে, তাকে কি এখানেই এখানে কি ছেড়ে দেওয়া হবে কিনা, অথবা যদি তাকে গ্রেফতারও বা করা হয় তাকে কিন্তু এখান থেকে কিন্তু আদালতে নিয়ে যাওয়া হতে পারে, অথবা পুলিশের কাছে সোপর্দ করা হতে পারে। তো এই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ যেহেতু আজকেই সন্ধ্যা নাগাদ তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আটক করা হয়েছে, এবং আটক করে কিন্তু এই ডিবি কার্যালয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং তিনি কিন্তু বর্তমানে ঠিক এখানেই অবস্থান করছেন। তার যে মুঠোফোনটি রয়েছে, সেলফোন, সেই সেলফোনটি কিন্তু আহ, বর্তমানে চালু রয়েছে, এবং তাকে কিন্তু যদি বাহির থেকে আসলে কল দেওয়া হয় তাহলে কিন্তু তাকে আসলে তার যে মুঠোফোনটি রয়েছে সেই মুঠোফোনটি কিন্তু আহ, আহ, আমরা রিং করতে দেখতে পাচ্ছি, অর্থাৎ সেই মুঠোফোনটি কিন্তু বাজতে দেখতে পাচ্ছি। এবং সেই মুঠোফোনে কিন্তু অনেক সময় যে বিশেষ করে গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু তাকে বিভিন্নভাবে তাকে এই মুঠোফোনে কিন্তু তাকে রিং দিচ্ছেন, এবং যার যার কারণে তার মুঠোফোনটি কিন্তু বাজছে, এবং সেই মুঠোফোনে কিন্তু তিনি অনেক সময় রিসিভও করছেন। সেই তখন তিনি গণমাধ্যম কর্মীদের সাথে আসলে কথা বলছেন। সেখানে গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করছেন যে তিনি কোথায় রয়েছেন, এবং তিনি কোথায় রয়েছেন এবং কি অবস্থায় রয়েছেন। সেই প্রশ্নগুলো কিন্তু গণমাধ্যম কর্মীরা করছেন, এবং তিনিও কিন্তু গণমাধ্যম কর্মীদের বলেছেন তিনি কোথায় এসেছেন তিনি জানেন না। এবং তিনি এখন আসলে কি অবস্থায় রয়েছে সেটিও কিন্তু তিনি বলতে পারছেন। এবং তিনি যে এই ডিবি হেফাজতে রয়েছেন, এই ডিবি কার্যালয়ে, সেটি কিন্তু ডিবির যিনি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যম কর্মীদের। এবং তিনি কিন্তু বলেছেন যে তাকে সন্ধ্যার পরপরই আসলে এই ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। এবং আহ, এখন বর্তমানে কিন্তু তিনি এই ডিবি হেফাজতে রয়েছেন, এবং হয়তোবা তাকে জিজ্ঞাসাবাদ করা অথবা অন্য যে কোনো কারণে হয়তোবা তাকে নিয়ে আসা হতে পারে, অথবা হতে পারে যে বেশ কিছুদিন ধরে যে বিভিন্ন সমালোচনা আসলে হচ্ছিল সেই বিষয়টির কারণেও হতে পারে, অথবা আহ, আহ, ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে তাকে গুলি করার পর থেকে কিন্তু আসলে বাংলাদেশের যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু অনলাইনে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা বলা হয়ে থাকে যাদেরকে, তারা কিন্তু অনেকটাই তাদেরকে সরব হতে দেখা গিয়েছে, এবং তারা কিন্তু বিভিন্ন ভাবে আসলে তাদেরকে সেসব তাদেরকে আসলে খুঁজে বের করছেন, এবং তাদেরকে আসলে বলবার চেষ্টা করছেন যে যারা আওয়ামী লীগের যে ন্যারেটিভ যারা এস্টাবলিশ করবার চেষ্টা করছেন, অর্থাৎ জুলাই যোদ্ধারা যেমনটি বলবার চেষ্টা করছেন যে যারা আসলে বিভিন্ন টক শোতে গিয়ে অথবা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের আহ, আহ, যে ন্যারেটিভ এস্টাবলিশ করবার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু আহ, বলা হয়েছে যে যাতে করে তাদেরকে গ্রেফতার করা হয়, আইনের আওতায় নিয়ে আসা হয়, এবং আহ, তাদেরকে যাতে করে এই ধরনের কর্মকাণ্ড থেকে অথবা তাদের এই ধরনের বক্তব্যগুলো থেকে যাতে করে তাদেরকে আহ, আহ, যাতে করে তাদেরকে আহ, যাতে করে তাদেরকে সেখান থেকেই এইসব কর্মকাণ্ড থেকে বিরত রাখা যায়, অথবা আহ, অথবা যাতে করে তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো থেকে একটু দূরে থাকে, সেই বিষয়টি কিন্তু জুলাই যোদ্ধারা তারা কিন্তু জানিয়েছেন। বিশেষ করে শুধুমাত্র জুলাই যোদ্ধা না, বিভিন্ন সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই আহ, বিষয়টির ব্যাপারে কিন্তু খুবই সরব। তারাও বলছেন, বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে এনসিপি তারাও কিন্তু এই জুলাই জুলাই আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তাদেরই একটি বড় অংশ কিন্তু এই এনসিপি দলটি গঠন করে। এবং এই এনসিপির পক্ষ থেকে যেহেতু জুলাই অথবা জুলাই যোদ্ধা এটি কিন্তু একটি আহ, বর্তমানে বলা যেতে পারে যে 5 তারিখের পরে, অর্থাৎ এই জুলাই আন্দোলনের পরে কিন্তু এটি খুবই একটি প্রাসঙ্গিক
হয়ে পড়ে এবং এই জুলাই যোদ্ধারা তারাও কিন্তু খুব বেশভাবে কিন্তু জানিয়েছেন যে যাতে করে এই তাদেরকে এই যে আওয়ামী লীগ ন্যারেটিভ যারা আসলে এই বয়ানগুলো তৈরি করছেন তাদেরকে যাতে করে এখনই থামিয়ে দেওয়া হয় এবং বিশেষ করে টক শো গুলোতে এবং সোশ্যাল মিডিয়া গুলোতে যেভাবে তারা আসলে এই কথাবার্তাগুলো বলছেন সেখানে কিন্তু আলোচনা সমালোচনার জন্ম হচ্ছে এবং জুলাই যোদ্ধারা বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের যদি বলবার চেষ্টা করি যে এনসিপি অথবা জামায়াতে ইসলামী অথবা অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে বলবার চেষ্টা করছেন যে তিনি আওয়ামী লীগের যে বয়ানগুলো রয়েছে সেটি বলবার চেষ্টা করছেন অথবা তারা কিন্তু আহ, তাদের বক্তব্যের মধ্যেও কিন্তু বোঝা গিয়েছে যে আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীর তার উপর কিন্তু তারাও কিন্তু ক্ষুব্ধ এবং আহ, সেখানে কিন্তু তাদের মধ্যেও কিন্তু সেই বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে বিশেষ করে যদি বলবার চেষ্টা করি যে তিনি কিন্তু সরকারেরও কিন্তু বিভিন্নভাবে সমালোচনা করেছেন সমালোচনা করবার কারণে কিন্তু সেখানেও আনিস আলমগীর সেই সরকারের সমালোচনা করার কারণেও কিন্তু বিভিন্নভাবে কিন্তু আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন সেটি কিন্তু দেখা গিয়েছে তবে এই বিষয়টি কিন্তু একদম 5 তারিখের পরপরই এই বিষয়গুলো একদম কিন্তু নর্মাল একদম স্বাভাবিক অবস্থায় কিন্তু ছিল তবে 5 তারিখের পর মাসখানেক স্বাভাবিক আস্তে আস্তে বিষয়গুলো স্বাভাবিক হয় তবে সর্বশেষ গত সর্বশেষ শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে গুলি করার পরপরই কিন্তু এই বিষয়গুলো কিন্তু আরো জোরালো ভাবে সামনে আসে এবং আহ, সেখানে কিন্তু সেখানে কিন্তু দেখা গিয়েছে যে আনিস আলমগীর সহ অন্যান্য আরো বেশ কয়েকজন যারা আসলে বিভিন্ন সময় নিয়মিতই আসলে টকশো করে থাকেন অথবা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াগুলোতে তারা তাদের নিজস্ব যেসব কথাবার্তাগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে প্রচার করে থাকেন তারাও কিন্তু এই বিভিন্নভাবে প্রচার করে থাকেন তারাও কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে তারা আলোচনা করে থাকেন অর্থাৎ আমরা যদি দেখতে পাই যে আনিস আলমগীরের মতন সাংবাদিক আনিস আলমগীরের মতন আরো যারা রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু বিতর্ক উঠেছে এবং যেটি বলবার চেষ্টা করা হচ্ছে যেটি বলবার চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে এইসব টকশো থেকে শুরু করে এইসব বিভিন্ন প্রোগ্রামগুলোতে যাতে করে না ডাকা হয় এবং তাদেরকে যাতে করে এইসব আওয়ামী লীগের যেসব ন্যারেটিভ গুলো রয়েছে সেগুলো যাতে করে প্রতিষ্ঠিত করতে যাতে করে বিরত রাখা হয় সেই বিষয়গুলো কিন্তু জুলাই যোদ্ধা অথবা জুলাইয়ের স্পিরিট আসলে যারা ধারণ করে থাকেন আহ, তারা কিন্তু বিভিন্নভাবে জোরালো ভাবে কিন্তু তারা দাবিটি জানিয়েছেন এবং আজকে যেহেতু তাকে সন্ধ্যার পরপরই তিনি জিমে গিয়েছিলেন সেই জিম থেকে তাকে তুলে নিয়ে আসা হয়েছে ডিবি হেফাজতে তাকে নিয়ে আসা হয়েছে এবং আহ, এই এই বিষয়টি কিন্তু আমাদেরকে ডিবির যিনি অতিরিক্ত কমিশনার তিনি কিন্তু এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন এবং এটির একটি প্রভাব এই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নিয়ে আসা সেটি কিনা সেটি কিন্তু এখনো আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আহ, আহ, তবে আহ, তবে তাকে কিন্তু এখন বর্তমানে ডিবি হেফাজতেই রাখা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তিনি এই যে আমার পিছনে যে ডিবির যে কার্যালয়টি রয়েছে সেই ডিবির কার্যালয়টিতে কিন্তু তিনি এখন বর্তমানে অবস্থান করছেন এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদিও এখন পর্যন্ত শুধুমাত্র তাকে আটক করা হয়েছে কোনো মামলা বা কোনো কিছুতে গ্রেফতার দেখানো হয়নি তবে পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না এবং সেটি হয়তো বা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো যে তাকে আসলে কেন এই ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে এর পুরাতন কোনো মামলায় অথবা অন্য কোনো বিষয়ে তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এখন সর্বশেষ আপডেট হচ্ছে তিনি কিন্তু এখন এই আমার পিছনে যে ডিবি কার্যালয়টি রয়েছে সেই ডিবি কার্যালয়ে তিনি রয়েছেন এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সাংবাদিক আনিস আলমগীর তার ফোন মুঠোফোন কিন্তু এখন সচল এবং তাকে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু তার ফোনে কিন্তু রিং বাজছে তিনি কিন্তু ফোন
রিসিভও করছেন এবং বিশেষ করে গণমাধ্যম কর্মীরা তাকে বিভিন্নভাবে আসলে কল দিচ্ছেন। তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের কলেরও কিন্তু জবাব দিচ্ছেন এবং তাদের সাথে কথাও বলছেন এবং বিশেষ করে তাদের কথার তার সাথে তিনি কোথায় রয়েছেন এবং কি আসলে ঘটছে সেই বিষয়গুলো কিন্তু জানা যাচ্ছে আস্তে আস্তে। এবং ডিবি কার্যালয়ের ভেতরে কিন্তু এখন বর্তমানে রয়েছেন এবং আহ, এই বিষয়টি কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আসলে আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়টিকে নিয়ে এবং সাংবাদিক আনিস আলমগীর তাকে কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা আগেই কিন্তু আটক করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়টি ভালোভাবে কিন্তু আসলে প্রচার হচ্ছিল এবং সোশ্যাল মিডিয়া মারফতে আসলে জানা যাচ্ছিল যে তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে, ডিবি তাকে তুলে নিয়ে গিয়েছে। অর্থাৎ বিভিন্নভাবে আসলে প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে ডিবি তাকে তুলে নিয়ে গিয়েছে অথবা অন্য কোনো গোয়েন্দা সংস্থা তাকে তুলে নিয়ে গেছে, বিভিন্নভাবে গুজব ছড়াতেও দেখা গিয়েছে। অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া মারফতে কিন্তু অনেক এই আহ, এই ডিবির মারফতে কিন্তু আসলে জানা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া মারফতে কিন্তু জানা যাচ্ছে যে তাকে কেন আসলে এবং সোশ্যাল মিডিয়াও তো কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে কেন আসলে তাকে তুলে নিয়ে আসা হয়েছে অথবা তাকে এখন কি করা হবে সেটিও কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু দেখা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া মারফতে কিন্তু গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অনেকেই কিন্তু জানতে পেরেছেন যে তাকে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে এই ডিএমপির যিনি অতিরিক্ত কমিশনার রয়েছেন তাকে কিন্তু আসলে তার সাথে আসলে যোগাযোগ করা হয় এবং এই ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল আলম তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু নিশ্চিত করেছেন যে যে ধানমন্ডির একটি জিম থেকে এই সাংবাদিক আনিস আলমকে আটক করা হয়েছে এবং আটক করে সেইখান থেকে এই ডিবি যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এখন বর্তমানে কিন্তু তিনি এই ডিবি কার্যালয়ে অবস্থান করছেন এবং আহ, তার বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কিনা সেটি আসলে খতিয়ে দেখা হচ্ছে এবং যদি কোনো আগে কোনো মামলা হয়ে থাকে অথবা নতুন করে কোনো কোনো প্রকার আহ, আহ, মামলা আসলে দেওয়া হবে কিনা অথবা অন্য কোনো জায়গা থেকে আসলে কোনো মামলা হয়েছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সর্বশেষ আপডেট হচ্ছে তিনি এখন বর্তমানে ডিবি কার্যালয়ের ভেতরে রয়েছেন এবং তিনি সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহ আরো একটু জানিয়ে রাখতে চাই যে বেশ কিছুদিন ধরেই আসলে বিশেষ করে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তাকে আসলে কাছ থেকে গুলি করার পরই তিনি কিন্তু এখন বর্তমানে মুমূর্ষু অবস্থায় রয়েছেন এবং আহ, এবার কেয়ার হাসপাতালে তিনি রয়েছেন এবং সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, লাইফ সাপোর্টে তিনি রয়েছেন এবং আহ, এবং সেখান থেকে সর্বশেষ যেটি জানা গিয়েছে যে তাকে কিন্তু পরবর্তীতে হয়তোবা দেশের বাইরে তাকে নিয়ে যাওয়া হতে পারে। ঠিক এরকম যখন একটি পরিস্থিতি তখন কিন্তু সারা দেশ জুড়ে একটি আলোচনা সমালোচনা হচ্ছিল যে যেহেতু যে এই গুলিটি করেছে তিনি কিন্তু এর আগে কিন্তু আওয়ামী লীগ করতেন, বিশেষ করে মোহাম্মদপুরে আওয়ামী লীগ করতেন, যেটি আমরা আহ, যেটি আমরা সর্বশেষ একটি মাধ্যম দা ডিসেন্টের মাধ্যমে জানতে পেরেছি। সেখানে যেমনটি জানতে পেরেছি যে তিনি সর্বশেষ আওয়ামী লীগ সংগঠনের সাথে ছিলেন এবং এখনো তিনি রয়েছেন। ঠিক সেরকম একটি পরিস্থিতিতে সারা দেশ জুড়ে কিন্তু একটি সমালোচনার ঝড় ওঠে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগকে আসলে আহ, গত 2024 সালের 5ই আগস্ট 5ই আগস্ট এই আহ, দেশ ছাড়া করেছে বাংলাদেশের জনগণ এবং বিশেষ করে বিশেষ করে জুলাই যোদ্ধা যাদেরকে আসলে বলা হয় তারা দেশ দেশ ছাড়া করেছিলেন এবং যার কারণে আসলে প্রায় 2,000 ছাত্র জনতা শহীদ হয় এবং প্রায় 20,000-এরও বেশি আহ, আহত হয়। এরকম একটি পরিস্থিতিতে যখন আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ তাকে এখান থেকে আহ, আহ, পালিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং যারা যেখানে একটি বিপ্লব সংগঠিত হয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করে তোলা অথবা নতুন করে তাদেরকে আলোচনায় নিয়ে আসা অথবা আহ,
অথবা আওয়ামী লীগ যে বয়ানগুলো রয়েছে সেই বয়ানগুলোকে প্রাসঙ্গিক করা, সেই বিষয়গুলো সেই বিষয়গুলোর একটি সমালোচনা শুরু হয়েছিল এই সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে দেখা গেছে যে সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু আহ, এই আহ, এই ধরনের কথোপকথন আসলে আহ, যারা করে থাকেন, বিশেষ করে আলোচনা সমালোচনার জন্মটা যারা দিচ্ছেন, তাদেরকে কিন্তু বিভিন্নভাবেই এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু জুলাই যোদ্ধা অথবা জুলাই আন্দোলন যারা করেছিলেন তারা কিন্তু খুব সরব ছিলেন। তারা কিন্তু বলবার চেষ্টা করছিলেন যে সাংবাদিক আনিস আলমগীরের মতন আরো আহ, যারা আসলে বিভিন্নভাবে টকশো গুলোতে গিয়ে, বিভিন্ন টেলিভিশনের টকশো গুলোতে গিয়ে তারা বিভিন্নভাবে যে আওয়ামী লীগের বিভিন্ন কথোপকথন গুলো আসলে বলবার চেষ্টা করছেন, তাদেরকে আসলে হুঁশিয়ারি করে দিচ্ছিলেন। এবং তার উপর কিন্তু অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে, যদি বলতে চাই যে এনসিপি অথবা জামায়াতে ইসলাম সহ অন্যান্য যেসব দলগুলো রয়েছে, তারাও কিন্তু অনেকটাই ক্ষিপ্ত। এবং যেহেতু তিনি আহ বিভিন্নভাবে আলোচিত অথবা সমালোচিত কথাবার্তাগুলো বিভিন্ন টকশো বা সোশ্যাল মিডিয়াতে বলে থাকেন, যার কারণে এই দলগুলো কিন্তু তার উপর অনেকটাই ক্ষিপ্ত। এবং সর্বশেষ যেমনটি দেখা গিয়েছে যে সরকারের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে কিন্তু তাকে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তাকে আহ, সমালোচনা করতে দেখা গিয়েছে। এবং সমালোচনা করতে করতে দেখা গেলে, অর্থাৎ বলা যেতে পারে সরকারের বিভিন্ন বিষয়গুলো নিয়েও তিনি সমালোচনা করেছেন। এবং আহ, এরকম একটি পরিস্থিতিতে তার যে নিরাপত্তা যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু একটি ভাবনার বিষয় ছিল। অর্থাৎ যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা সমালোচনা করেছেন। এবং শরীফ ওসমান হাদি তাকে সর্বশেষ গুলি করার পর এই বিষয়গুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে সামনে চলে আসে। এবং তিনি যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছেন, যার কারণে তার যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু একটি প্রাসঙ্গিক হয়ে যায়। অর্থাৎ তার নিরাপত্তার বিষয়টিও কিন্তু আহ, আহ, বিষয়টি বিবেচনা করেও কিন্তু তাকে এই আটক করা হতে পারে। তবে এখন সর্বশেষ আসলে কেন তাকে এই ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে, রাখা হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে হয়তোবা যখনই আসলে পরবর্তীতে পরবর্তীতে তাকে এই আহ, গণমাধ্যম কর্মীদেরকে ডিবির পক্ষ থেকে জানানো হবে, অথবা আহ, এই বিষয়গুলোকে পরবর্তীতে গণমাধ্যমে অথবা নিয়ে আসা হবে, তখন কিন্তু আসলে আমরা জানতে পারবো যে তাকে কেন ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। অথবা এখান থেকে তাকে গ্রেফতার করা হয় কিনা অথবা পুলিশের সোপর্দ করা হয় কিনা, সেই বিষয়টি কিন্তু আমরা পরবর্তীতে হয়তো বা জানতে পারবো। তবে এখন সর্বশেষ আপডেট হচ্ছে তিনি কিন্তু আনিস আলমগীর, তিনি কিন্তু এখন বর্তমানে এই আমার পিছনের যে ডিবি কার্যালয়, ডিবি হেফাজতে রয়েছে, ডিবি হেফাজতে কিন্তু রয়েছেন। এবং আরো বিস্তারিত কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারছি না। এবং সর্ব এবং সর্বশেষ কিন্তু এই ডিবি হেফাজতের সামনে, ডিবি কার্যালয়ের সামনে যেমনটি দেখা যাচ্ছে যে যে এই যে সর্বশেষ অবস্থা। আপনারা জানেন দর্শক, আপনারা শুনছিলেন যে সাংবাদিক আনিস আলমগীর, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আজকে সন্ধ্যা 8টার দিকে আসলে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এবং আপনারা জানেন যে যে সকল সাংবাদিক এবং যে সকল আলোচকবৃন্দ রয়েছেন, যাদেরকে নিয়ে বিতর্ক রয়েছে নানা বিষয়ে, এমন একজনই কিন্তু আনিস আলমগীর, যাকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা আমরা দেখেছি। তিনি নানা কারণে বিতর্কিত এবং আমরা যতটুকু জানি যে আসলে জুলাই আগস্ট পরবর্তী সময়ে আসলে যে সকল সাংবাদিকদের আসলে দায়ী করা হয় আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য, বা আওয়ামী যে বয়ান যেটির কথা বলা হয় সেটিকে আসলে বৈধতা উৎপাদনের জন্য যে সকল সাংবাদিককে দায়ী করা হয়, এদের মধ্যে কিন্তু আনিস আলমগীরকেও জুলাই যোদ্ধারা ধরে থাকেন। তো যার কারণে কিন্তু আজকে আমরা এমনটি দেখলাম যে আজকে ডিবি কার্যালয়ে কিন্তু আনিস আলমগীরকে নিয়ে আসা হয়েছে। এবং কি কারণে এখন তাকে আনা হয়েছে সে বিষয়ে কিন্তু
পুলিশের যে গোয়েন্দা বিভাগ অর্থাৎ ডিবি থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু এখনো জানানো হয়নি। তবে যেমনটি সবাই ধারণা করছেন বা লোকে মুখে শোনা যাচ্ছে যে সম্প্রতি ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি তিনি তার যে হত্যাকাণ্ড ঘটেছে এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের গুলোতে টক শোতে বিশেষ করে আমরা যদি বলি জাতীয় নাগরিক পার্টি সহ যারা জুলাইয়ে আসলে সম্মুখ সারিতে ছিলেন তারা একটি প্রশ্ন তুলেছেন যে জুলাইকে নিয়ে যারা আসলে বিতর্কিত মন্তব্য করে কিংবা যারা আওয়ামী বয়ানকে আসলে বৈধতা দেওয়ার চেষ্টা করে এই ধরনের মানুষগুলোকে আসলে আইনের আওতায় আনার জন্য এবং তাদের একটি সন্দেহ রয়েছে যে সন্দেহটি হলো যে আসলে এখন যারা বিভিন্ন দুষ্কৃতিকারী যারা রয়েছেন বিশেষ করে সাম্প্রতিক সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ড হামলা বিশেষ করে জুলাই যোদ্ধাদের ওপর যে সকল হামলার ঘটনা ঘটছে সেগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে বা তারা তাদেরকে আসলে উস্কানি দিয়ে থাকেন এমনটি কিন্তু হচ্ছে যারা জুলাই সপক্ষের যারা রয়েছেন তারা ধারণা করেন এবং তাদের এটি অভিযোগ রয়েছে। তো সেই অভিযোগের থেকে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে বিশেষ করে ওসমান হাদি তার উপর হামলার পর থেকে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন জুলাই যোদ্ধা কিন্তু বলে আসছিলেন যে যারা নানাভাবে আসলে আওয়ামী বয়ান আসলে কে বৈধতা দেওয়ার চেষ্টা করে বা তাদেরকে মদত দিয়ে থাকে সেই সকল মানুষকে আসলে আইনের আওতায় আনার এবং তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদের আওতায় আনার একটা দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে হয়তো আনিস আলমগীরকে আজকে আনা হয়েছে এমনটি তারা ধারণা করছেন। কারণ আমরা দেখেছি আসলে আনিস আলমগীর তিনি সাম্প্রতিক সময় যে সকল টক শোতে ছিলেন তিনি আসলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ কেন করানো হচ্ছে না এরকম নানা ধরনের মন্তব্য তিনি করেছেন এবং যেটিকে অনেকেরই অভিযোগ যে তিনি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন নানাভাবে সেই ফ্যাসিবাদী বয়ান ফিরিয়ে আনার চেষ্টা করছেন এমনটি জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে সামাজিক মাধ্যম খুললেই আমরা তেমনটি দেখতে পারি। তো সেই জায়গা থেকে ধারণা করা হচ্ছে যে তাকে এই কারণেই আসলে আজকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনানো হয়েছে। তবে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি আমরা পাইনি। তিনি ব্যায়ামাগারে ছিলেন সেখান থেকে আসলে ধানমন্ডিতে একটি জিমনেশিয়ামে তিনি জিম করছিলেন সেখান থেকে আসলে তাকে ধরে নিয়ে আসা হয় আমরা একটি গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি। আমার সহকর্মী ইমন রয়েছে একটু তিনি শুরু থেকে সে খবরটি রাখছিলেন আমি একটু তার কাছে একটু জানতে চাবো যে আসলে তিনি কি দেখেছেন। ইমন আপনি তো ছিলেন শুরু থেকে তো এখানে তো অনেক মানুষ আশা করে এসেছিলেন তো সবাই কি বলছেন আসলে কেন আসলে তাকে আনা হতে পারে এবং ভেতর থেকে কি আপনি কোনো সূত্রে খবর পেয়েছেন কিনা যে তাকে আনার মানে কোন সন্দেহ তাকে আনা হয়েছে? আচ্ছা, সর্বশেষ ওনাকে হচ্ছে তার ধানমন্ডির একটি জিম থেকে তাকে আটক করা হয়েছে এবং যেমনটি জানা গেছে যে সর্বশেষ যে শরীফ ওসমান হাদি তার মাথায় গুলি লাগার পর থেকে আসলে যেহেতু প্রায় 2000 শহীদের বিনিময়ে আওয়ামী লীগকে আসলে দেশছাড়া করেছে জুলাই যোদ্ধারা এবং যার কারণে তখন তো এরপর থেকে আসলে আওয়ামী লীগ প্রসঙ্গটাকে একবারই হচ্ছে প্রাসঙ্গিক করে তোলা অথবা কীভাবে আসলে আওয়ামী লীগের বয়ানটাকে আসলে এস্টাবলিশ করা যায় সেই বিষয়গুলোর অন্যতম আসলে কাজ তিনি করছেন বলে কিন্তু আসলে বিভিন্ন জুলাই যোদ্ধারা অথবা সাবেক সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছিলেন এবং সেখান থেকে বলা যেতে পারে এই যে একটি বিতর্ক এবং আলোচনা সমালোচনার যে জন্ম দিচ্ছিলেন তার যে কথোপকথন সেই কথোপকথন থেকে তিনি যে আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছিলেন সেখান থেকে হতে পারে যে যেহেতু তিনি এই সোশ্যাল মিডিয়াগুলোতে এই বিষয়গুলো নিয়ে অনেক ঝড় উঠেছে যে কেন আসলে তিনি আওয়ামী লীগের বয়ানগুলোকে আসলে প্রতিষ্ঠিত করছেন সেখান থেকে হতে পারে তার নিরাপত্তার একটি বিষয় রয়েছে এবং সে যেহেতু শরীফ ওসমান হাদিকে গুলি করার পর থেকে আসলে পুরো বাংলাদেশ জুড়ে নিরাপত্তার একটি সংকট দেখা দিয়েছে যে আসলে যে কেউ আসলে খুবই সহজেই গুলি করে অথবা
অন্য কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, এরকম একটি আশঙ্কা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আসলে এটি আশঙ্কার জন্ম দিয়েছে। এবং সেখান থেকে তার নিরাপত্তা ঘটিত বিষয়ও হতে পারে, অথবা হতে পারে যেহেতু তিনি এখানে বিভিন্নভাবে আসলে যে আওয়ামী লীগের যে ন্যারেটিভগুলো রয়েছে, আসলে যারা জুলাই যোদ্ধারা আসলে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বলবার চেষ্টা করছেন, সেই যেহেতু তিনি ওই রিলেটেড কোনো এক ধরনের কার্যক্রমগুলোতে আসলে তাকে টকশোগুলোতে দেখা যাচ্ছে, সেখান থেকেও অন্য কোনো বিষয়ও এখানে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, তিনি আসলে কেন এই ধরনের ন্যারেটিভগুলো এস্টাবলিশ করছে সেই বিষয়গুলো নিয়েও জানার জন্য তাকে নিয়ে আসা হতে পারে, যেমনটি আসলে বোঝা যাচ্ছে। ইমন, আরেকটি বিষয় জানতে চাই যে আপনি তো ছিলেন যেহেতু এখানকার আইন শৃঙ্খলা বাহিনী, বা আপনি কোনো সূত্রে এমন কিছু পেয়েছেন তার বিরুদ্ধে কি কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ এরকম কি রয়েছে কিনা, কোনো মামলা কিংবা কোনো অভিযোগ এরকম, বা কোনো গোয়েন্দা তথ্য রয়েছে এরকম কোনো বার্তা পেয়েছেন কিনা আপনি? এখন পর্যন্ত সেরকমটি আসলে আমার কাছে যেমনটি জানতে পারিনি যে কোনো মামলা এর আগে রয়েছে কিনা। তবে যেহেতু সর্বশেষ এই বিষয়টিকে নিয়ে, অর্থাৎ এই আওয়ামী লীগ প্রসঙ্গটা যখন আসলে সামনে আসতে শুরু করে, এবং আনিস আলমগীরের মতন আরও অনেকেই আসলে আছেন যারা আসলে বিভিন্ন সময় আসলে টকশে যান, এবং তারা ৫ তারিখের পরে, ৫ই আগস্টের পরপরই তাদেরকে নিয়ে অনেক অভিযোগ ছিল। তো সেই সময় কিন্তু তাদেরকে নিয়েও কিন্তু অনেক ধরনের অভিযোগ ছিল যে তারা হচ্ছে আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে আসলে তাদের সুবিধা ভোগ করতেন, অথবা তাদের আওয়ামী লীগের যে ক্ষমতা আসলে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা আসলে তারাও পালন করতেন, স্টেক হোল্ডারও বলা যেতে পারে। কারণ আওয়ামী লীগের বিভিন্ন ধরনের কার্যক্রম থেকে শুরু করে সব কিছুকে আসলে বৈধতা দেওয়া, অথবা সেটিকে নর্মালাইজ করা, সেই বিষয়গুলোতেও আসলে তাদের একটি ভূমিকা রয়েছে বলে কিন্তু অনেকেই আসলে বলছেন এই বিষয়গুলো। তো সেইখান থেকেও হতে পারে, যেহেতু আওয়ামী লীগের বিষয়গুলোকে নর্মালাইজ করা হচ্ছে, তারা নর্মালাইজ করছেন, সেই বিষয়টি নিয়েই হয়তোবা তাকে এই জিজ্ঞাসাবাদ করার জন্যই হয়তোবা তাকে নিয়ে আসা হয়েছে, এমনটি আসলে আমার মনে হচ্ছে। পুলিশকে আজকে অফিসিয়ালি কিছু জানাবে, এতটুকু কি জেনেছেন কিনা? এই ডিবি কার্যালয়ের যিনি অতিরিক্ত কমিশনার রয়েছেন, তিনি আসলে গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন যে সাংবাদিক আনিস আলমগীর তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে সন্ধ্যার পরপরই জিম থেকে, ধানমন্ডির জিম থেকে। তো এরপরে আসলে অফিসিয়ালি কোনো বিষয় আসলে গণমাধ্যম কর্মীদেরকে এখনও জানাননি। তবে যেহেতু তিনি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে, ডিবি হেফাজতে রয়েছেন, সেখান থেকে হয়তোবা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কি করা হবে সেটি হয়তো বা গণমাধ্যম কর্মীদেরকে পরবর্তীতে বলবে। তবে এখন পর্যন্ত সর্বশেষ হচ্ছে তিনি যে এখানে রয়েছে সেটি কিন্তু বর্তমানে আমাদেরকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার। আজকে তো আনিস আলমগীরকে ধরা হলো, আমরা দেখেছি যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বলি, বিশেষ করে আজকে আপনি টকশোর কথা বলছেন, টকশোগুলোতে আসলে যারা আসলে এই ধরনের ন্যারেটিভ আসলে স্টাবলিশ করার ট্রাই করে, এই মানুষগুলোর মধ্যে কিন্তু শুধু আনিস আলমগীর একাই নন, আরও বেশ কিছু মানুষ রয়েছেন, আমরা তাদের নাম জানি। কিন্তু তাদের বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা, তাদেরকে কেউ এরকম জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে কিনা? হ্যাঁ, যেমন আনিস আলমগীর তিনি যেমন তাকে যেমন জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসা হয়েছে, আমরা হঠাৎ করে দেখতে পেলাম। তো অন্যান্য যেসব সাংবাদিক অথবা অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, বিশেষ করে ৫ তারিখের পরে তারা সর্বশেষ সাম্প্রতি যেটি দেখতে পেয়েছি যে এই বিষয়গুলোকে, আওয়ামী লীগ প্রসঙ্গটাকে অথবা এটিকে নর্মালাইজ করার বা চেষ্টা করছেন। তো যেহেতু তার একটি জীবনের ঝুঁকিও রয়েছে, যেহেতু ৫ তারিখের পরে পুরো দেশে যদি বলি যে শরীফ ওসমান হাদির এই বিষয়টির পরে যেটি শুরু হয়েছে, যেহেতু তাকে নিয়ে আসা হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হতে পারে। এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি যে অনেকেই আসলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে যে আনিস আলমগীর যেমন রয়েছেন, সাথে অন্যান্য অনেকেই রয়েছেন, যেমন মাসুদ কামাল অথবা অন্যান্য অনেকেই রয়েছেন, তাদেরকেও কিন্তু এই সমালোচনার মধ্যে কিন্তু তাদেরকে রাখছেন এই জুলাই যোদ্ধা অথবা বাংলাদেশের জনগণ যারা আসলে রয়েছেন, বিশেষ করে জুলাইয়ের স্পিরিট যারা আসলে ধারণ করে থাকেন, তারা কিন্তু এই বিষয়টি কিন্তু জোর দাবি জানাচ্ছেন যাতে করে তাদেরকে এই ধরনের টকশোতে না রাখা হয়, অথবা এই যে তাদের যে সোশ্যাল মিডিয়াতেগুলোতে তাদের যে আওয়ামী লীগ বয়ানটাকে এস্টাবলিশ করা, এই বিষয়টি থেকে যাতে করে তাদেরকে দূরে রাখা হয়, সেই বিষয়টি কিন্তু জানিয়েছে এই জুলাই যোদ্ধারা। এবং এর একটি অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি তাকে আসলে আজকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে, এবং পরবর্তীতে হয়তো তাদেরকেও নিয়ে আসা হতে পারে।
সাংবাদিক হিসেবে আপনার কাছে আরেকটি প্রশ্ন। আপনি বলছিলেন আসলে তাদের কথা। আমরা আসলে যেমনটি দেখা যায় যে আসলে তারা বাক স্বাধীনতার কথাও বলে থাকেন এবং তাদেরকে আসলে যখন বাধা দেওয়ার কথা বলা হয় তখন তারা যেমনটি বলেন যে এটি আসলে বাক স্বাধীনতা এবং এটি তাদের অধিকার বা তাদের এই কথা বলাটা। সেটিকে আপনি কিভাবে দেখছেন? এবং আরেকটি প্রশ্ন রাখতে চাই যে তারা তো আসলে মোটামুটি খুবই পরিচিত মুখ। আমরা তাদেরকে টকশোতে চিনি এবং বাংলাদেশে মোটামুটি অসংখ্য মানুষ তাদেরকে চিনে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বহু কিন্তু ফেসবুক আইডি এরকম দেখতে পাই যেখান থেকে কিন্তু সরাসরি ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হওয়া তার যে হত্যার চেষ্টা সেটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। এবং শুধু ওসমান হাদি নয় এবং কিছু মানুষকে দেখা যাচ্ছে যে সরাসরি তাদেরকে হত্যার উস্কানি বা হুকুম দেওয়া হচ্ছে। এমন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি এদের হয়তো কেউ বিদেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছেন কিংবা কেউ দেশেরও বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী এই মানুষগুলোকে কেন আইনের আওতায় আনছে না? কারণ তারা তো সরাসরি আসলে হত্যার বৈধতা দিচ্ছে কিংবা হত্যার উস্কানি দিচ্ছে এবং এই জুলাইকে নিয়ে বিভিন্ন নোংরা যে বার্তা সামাজিক মাধ্যম বলি বা বিভিন্ন জায়গায় সেখানে এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং বাংলাদেশকে আসলে বিশ্ব দরবারে একটি ছোট করার চেষ্টা করছে এবং মিথ্যে তথ্য করার চেষ্টা করছে। তো সেটি কি মনে হচ্ছে যে তাদেরকেও ধরা উচিত কিনা? একটু ছোট্ট করে একদম শেষে আপনার কাছে জানতে চাই। যেমনটি বলছিলেন যে বাক স্বাধীনতার যে বিষয়টি যে যেহেতু সবাই সবার কথা বলবে, বাক স্বাধীনতা এখানে থাকবে। তো এটি হচ্ছে সর্বশেষ যে শেখ হাসিনার যে রায় হয়েছে সেই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এই বিষয়টি নিয়ে এত বেশি আসলে আমরা আলোচনা সমালোচনা দেখিনি। তবে সর্বশেষ যে শেখ হাসিনার রায় হয়েছে যে মৃত্যুদণ্ড, সেই রায়ের পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বিষয়টি কিন্তু আরও বেশি জোরদার দাবি উঠেছে। যেহেতু তিনি হচ্ছে আসামি এবং তিনি তার যে কর্মকাণ্ডগুলো সেটি আদালতে প্রমাণিত হয়েছে এবং যার কারণে যেহেতু সে একজন খুনি, যেমনটি আসলে বলবার চেষ্টা করছেন অন্যান্য বিশেষ করে জুলাই যোদ্ধারা অথবা জুলাই স্পিরিট যারা ধারণ করে, হ্যাঁ রায় দিয়ে দিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত এবং হ্যাঁ। তার ফাঁসির রায় হয়েছে। তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। এবং সেখান থেকে আসলে বলবার চেষ্টা করা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের তিনি হচ্ছে প্রধান ছিলেন সর্বশেষ শেখ হাসিনা, যেহেতু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ গণহত্যা অথবা অন্যান্য যেসব মানবতা বিরোধী অপরাধগুলো করেছে এবং সেখানে এই দলটি যেহেতু এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে, তাই বাংলাদেশে আসলে এই আওয়ামী লীগ অথবা এই আওয়ামী লীগ বয়ান অথবা অন্য কোনো কিছু আসলে প্রাসঙ্গিক হতে পারে না। এবং যেহেতু বাংলাদেশে প্রায় 2000 শহীদ আসলে তারা করেছেন, সেই বিষয়টি নিয়েই আসলে তারা বলবার চেষ্টা করছেন যে যেহেতু প্রায় 2000 শহীদ তারা করেছেন, সেখানে গণহত্যা যেহেতু করেছে তার মানে আওয়ামী লীগ বিষয়টি কোনোভাবেই প্রাসঙ্গিক হতে পারে না এই বাংলাদেশে, যার কারণেই আসলে এই বাক স্বাধীনতা অথবা অন্য বিষয়গুলো আসলে চলে আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদের জানাচ্ছিলাম যে আজকে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর তাকে কিন্তু ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে আসলে আটক করে সন্ধ্যার দিকে এখানে নিয়ে আসা হয়। তবে কিন্তু এখন পর্যন্ত গোয়েন্দা বিভাগের কাছ থেকে সুস্পষ্ট কোনো তথ্য গণমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া হয়নি। আমরা যতটুকু আসলে বলছিলাম ধারণা করেই বলছিলাম এবং সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় যে জনমনে যে আলোচনাটি হচ্ছে যে হয়তোবা তিনি যে আওয়ামী বয়ান সেটিকে আসলে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা এবং সাম্প্রতিক সময়ে যে সকল সহিংসতা ঘটছে দেশব্যাপী সেটির সঙ্গে আসলে কোনো যোগসাজশ রয়েছে কিনা বা তিনি কোনোভাবে কি সে সকল সহিংসতার সাথে যুক্ত কিনা হয়তো বা সেটি নিয়েই হয়তো জিজ্ঞাসাবাদের জন্য আজকে তাকে হঠাৎ করে আসলে গোয়েন্দা বিভাগের যে প্রধান কার্যালয় সেখানে নিয়ে আসা হয়েছে। আশা করছি যে পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি যখন জানানো হবে সে বিষয়ে আপনাদেরকে নতুন করে তথ্য দিতে পারবো যে আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ভেতর থেকে আসলে কি পাওয়া গেল এবং তার বিরুদ্ধে কি কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং নাকি কোনো সূত্র কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসলে তাকে আজকে আটক করে নিয়ে আসা হয়েছে সে বিষয়ে হয়তো সুস্পষ্ট তথ্য আমরা পুলিশের যে পক্ষ থেকে যে অফিসিয়াল বার্তা সেটি জানার পরই হয়তো বা আপনাদেরকে দিতে পারবো। দর্শক আপনারা যুক্ত ছিলেন মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে। আপনাদের সঙ্গে ছিলাম আমি ধ্রুব ইকরামুল। এ বিষয়ে আরও তথ্য পেতে ভবিষ্যতে আপনারা সঙ্গে থাকুন স্টার নিউজের। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আনিস আলমগীরের যে আটক এবং তাকে জিজ্ঞাসাবাদ এ নিয়ে আসলে সবশেষ তথ্য।